বিয়ে হয়ে দুর্গাপুর গ্রাম থেকে কলকাতায় শ্বশুরবাড়িতে এসেছে মৌমিতা এই মাত্র কয়েকটা মাস। বাড়ি থেকে সম্বন্ধ করে দেখে শুনে বিয়ে। মৌমিতাদের গ্রামের পাশের গ্রামেই ওর শাশুড়ির কেমন এক লতায় পাতায় আত্মীয়ের বাড়ি। তাদের মাধ্যমেই সম্বন্ধ। মৌমিতা দেখতে শুনতে যথেষ্ট সুশ্রী, গৃহকর্মে নিপুণা। আর হবে নাইবা কেন? বাপ মা মরা মেয়ে। কাকা কাকির সংসারে অবহেলায় আগাছার মতো বেড়ে ওঠা। কাকির সংসারের জোয়াল মৌমিতার কাঁধেই। সেই 12 বছর বয়স থেকেই। ওই বছরই মৌমিতার মা মারা যায় সাপের কামড়ে। এমনই এক শ্রাবণের সন্ধ্যায় গ্রামের রাধামাধব মন্দিরে আরতি দেখে ফেরার পথে একদম মা মনসার বাহনের ঘাড়ে পা। কয়েক মুহূর্ত মাত্র। 4টি বিষদাঁত ফুটিয়ে বিষথলি ফাঁকা করে সবটুকু বিষ ঢেলে দিয়েছিল বোধহয় পায়ের চাপে আঘাতপ্রাপ্ত ক্রুদ্ধ কালাজ। মুখে গ্যাজলা উঠে ঘণ্টাখানেকেই সব শেষ। হাসপাতালের ডাক্তার বলেছিলেন, একে কালাচের বিষ, দুইয়ে ভয়। হার্ট ফেল করেছে পেশেন্ট। মৌমিতা একলাটি হয়ে গেল। বাবা তো সৈনিক ছিল, ভারতীয় সেনাবাহিনীতে। কি সুন্দর গাঢ় জলপাই রঙের উর্দি পরে ছুটিতে ছুটিতে বাড়িতে আসত। মৌমিতা তখন খুব ছোট। আবছা ধোয়া ধোয়া মনে পড়ে। বাবা এলেই বাবার টুপিটা মাথায় পরে লেফট রাইট করে সারা বাড়ি দাপিয়ে বেড়াতো মৌমিতা। মা ঠাকুমা ধমকালে, কোলে তুলে চুমোয়ে চুমোয় ভরিয়ে দিত বাবা। তারপর একদিন কাকা গিয়ে স্কুল থেকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে এলো, ছুটি হবার আগেই। বাড়িতে এসে 8 বছরের ছোট্ট মৌমিতা দেখেছিল ঠাকুমা অজ্ঞান, দাদু মাথায় হাত দিয়ে কেমন একটা ঘোলাটে চোখে আকাশের দিকে তাকিয়ে আছে। আর মা দু পা সামনে ছড়িয়ে দেওয়ালে হেলান দিয়ে বসে আছে। চোখ দিয়ে অবিরল জল ঝরে পড়ছে, শ্রাবণের ধারার মতো। সেও এক শ্রাবণী ছিল। স্বাধীনতা দিবসের স্টান্টের মহড়া দিতে দিতে কিভাবে যেন মোটরবাইক সমেত ছিটকে পড়েছিল বাবা। খুব ভালো বাইকার ছিল, তাও বৃষ্টি ভেজা পথে বাইকের চাকা স্কিড করেছিল। মাথায় গুরুতর চোট, ইন্টারনাল হ্যামারেজ। বাঁচানো যায়নি বাবাকে। দুদিন বাদে বাবার দেহটা বড় একটা কাঠের বাক্সে করে গ্রামের বাড়িতে এসে পৌঁছেছিল। কয়েকজন সেনাবাহিনীর অফিসার আর পুলিশ মিলে জিপে করে এনেছিল বাক্সটা। তারপর মায়ের শাখা ভাঙা হলো, সিঁদুর মোছা হলো, সাদা থান পরানো হলো মাকে। ছোট্ট মৌমিতা বুঝল ওর মায়ের জীবন থেকে রং হারিয়ে গেল। তারপর দাদু ঠাকুমাও খুব বেশি দিন আর বাঁচেননি। বড় ছেলের শোক সামলানো কঠিন ছিল। 2-3টে বছর কোনো রকমে। তারপর বাড়ি ফাঁকা। মাও যেন কেমন একটা হয়ে গিয়েছিল। কাকার সামান্য রোজগার আর বাবার পেনশন দিয়ে সংসারটা কাকা কাকি টেনে নিয়ে যাচ্ছিল। মা তো সারাক্ষণ পুজো আর ঠাকুর নিয়েই পড়ে থাকত। কাকিই সব সামলাত। তারপর কয়েক বছরের মধ্যেই মাও তো নেই হয়ে গেল। কাকা কাকি মৌমিতার দায়িত্ব ঝেড়ে ফেলেনি ঠিকই, তবে মাথায় করেও রাখেনি। সারাদিন কাজ আর কাজ। কাকা কাকির সংসারের জোয়াল অলিখিত এক চুক্তিতেই মৌমিতার কাঁধে উঠে গিয়েছিল। লেখাপড়াটা তাই আর হয়ে ওঠেনি। ক্লাস 9-এর মাঝপথেই থেমে গিয়েছিল। 19 পেরিয়ে 20 পড়তেই এই বিয়ের সম্বন্ধ আর কাকা কাকিও দুবার ভাবেনি। ভালো ঘর, ভালো বর, এরকম নিখরচায় কথায় আর মিলবে। সুতরাং মৌমিতার বিয়ে হয়ে গেল জ্যোতিষ্কের সাথে। কলকাতায় শ্বশুরবাড়িতে এসে পৌঁছল মৌমিতা, এক বুক স্বপ্ন আর অপরিসীম আশা নিয়ে। এসে কয়েকদিনের মধ্যেই মৌমিতার কাঁধে উঠে গেল সংসারের জোয়াল। একই কাঁধ, একই জোয়াল। সংসারটাই শুধু বদল হয়েছে। মৌমিতার ভবিতব্য যেন ভাত কাপড়ের বিনিময়ে কাকার বাড়ি থেকে শ্বশুর বাড়ি। মৌমিতা মানিয়ে নিয়েছে। মানিয়ে নেওয়াই তো ধর্ম তার মতো অশিক্ষিত গেও মেয়ের। এ কথাটা শ্বশুরবাড়িতে কেউ তাকে মুখে না বললেও তাদের হাবেভাবে মৌমিতা বুঝেছে। মৌমিতার বর খুব বড় চাকরি করে। বিয়ে হওয়া থেকেই দেখছে রোজই হিল্লি দিল্লি করে বেড়ায়। কদাচিৎ কলকাতার বাড়িতে থাকে, থাকলেও অনেক রাত করে বাড়িতে ফেরে, চুরচুর নেশাগ্রস্ত অবস্থায়। গ্রামে কেউ অমন করলে তার বউ ঝগড়া করে পাড়া মাথায় করে বরের নেশা ছুটিয়ে দিত। এমনই দেখেছে মৌমিতা। তবে কলকাতা শহরে অচেনা পরিবেশে হয়তো সবাই এমন। মৌমিতা জানে না, তবে টু শব্দটিও করে না মৌমিতা। কলের পুতুলের মতো রাতের বিছানায় দাঁত চিপে বরের বীভৎস সোহাগ সহ্য করে। এভাবেই পার হয়ে যাচ্ছে দিন। সারাদিন প্রচুর কাজ থাকলেও সন্ধ্যের পরে তেমন কিছু কাজ নেই। মৌমিতা বসে বসে সেলাই করে। এটাই তার শখ। খুব সুন্দর সেলাই করে মৌমিতা। বিয়ের আগেও করত, কিছু টাকাও পেত তাতে।
কথা থেকে যেন ওদের গ্রামের পুতুল মাসি কাজ জোগাড় করে আনত। অনেকেই করত, তবেই মৌমিতার হাতের কাজের আলাদা কদর ছিল। মখমলের মতো মসৃণ সিল্কের শাড়িতে মৌমিতার সূচের ফোরে রঙিন সুতোয় ফুটে উঠত সীতার বনবাস বা দ্রৌপদীর স্বয়ম্বর সভা। পুতুলমাসি চোখ ফেরাতেই পারত না। একবার পুতুলমাসির সঙ্গে প্যান্ট শার্ট পরা এক মেয়ে এসেছিল, সুচরিতাদি। মৌমিতার থেকে বেশ খানিকটা বয়সে বড়। মৌমিতার ছবি তুলে নিয়ে গিয়েছিল, আর একটা রঙিন কাগজের কার্ড দিয়েছিল। তাতে সুচরিতাদির নাম, ঠিকানা, ফোন নাম্বার লেখা ছিল। সুচরিতাদি কাকা কাকির কাছে বলেছিল যে ও মৌমিতাকে সঙ্গে করে বিদেশে নিয়ে যেতে চায়। ওর হাতের কাজের এক্সিবিশন না কি একটা করতে চায়। অনেক টাকাও পাবে মৌমিতা তাতে। কাকা কাকি মুখের ওপর শটান মানা করে দিয়েছিল। মৌমিতার বিয়ের ঠিক হয়ে গেছে তখন। সেই কথাটাই রুক্ষভাবে জানিয়ে দিয়েছিল। মৌমিতা আর সাহস পায়নি কোনো কথা বলতে। এখন বিয়ের পরে তো আর কোনো প্রশ্নই নেই, পুতুলমাসির আনা শাড়িতে মনোরম সব দৃশ্য ফুটিয়ে তুলবে। তবে সুতোর বাক্সটা এনেছিল সঙ্গে করে। মৌমিতা নিজের ঘরে বসে সন্ধ্যের পরে লুকিয়ে লুকিয়ে বসে নিজের বিয়েতে পাওয়া হালকা সাদামাটা শাড়িতে কলকা মোটিভ করে আকর্ষণীয় করে তোলে। বিছানার চাদরের কোণে, বালিশের ওয়ারে, কুশন কভারে। তবে সবটাই লুকিয়ে, সবার চোখের আড়ালে। কখনো কোনো নকশাদার সেলাই কোথাও দেখে ফেলে কেউ কোনো বিষয়ে জিজ্ঞাসা করলেও মৌমিতা জানে না। এমন ভাবই দেখায়। সেলাই করতে করতে চোখটা লেগে এসেছিল মৌমিতার। সারাদিনের পরিশ্রমের ক্লান্তি। তার মধ্যে আজ সন্ধে নাগাদ খুব ভারী বৃষ্টি হয়েছে। ভ্যাপসা গরম থেকে মুক্তি খানিকটা। কলকাতা শহরে বসে কে বলবে শ্রাবণের শেষ এটা। শ্রাবণ মাসটা মৌমিতার ভালো কাটে না। বাবা মা দুজনেই তো এই শ্রাবণ মাসেই চলে গেছে না ফেরার দেশে। এই এত বড় পৃথিবীটায় মৌমিতাকে একদম একলা করে দিয়ে উদাস হয়ে থাকে মৌমিতা। ভাবছিল নিজের এই পরের হাতে তোলা জীবনটা নিয়ে। হাফ ধরে আসে, তবুও উপায় নেই। শিক্ষাগত যোগ্যতা নেই ওর। কি কাজ পাবে ক্লাস 9 পার না করতে পারা মেয়েটা? ওই জন্যই তো নিখরচায় মৌমিতার বিয়েটা হয়ে গেল কলকাতায় বড় ঘরে। আসলে তাদের দরকার ছিল সাদামাটা গোবেচারা গ্রামের মেয়ে, যাকে হাতের মুঠোয় করে দাবিয়ে রাখা যাবে। সবই বোঝে মৌমিতা, কিন্তু কিছু করার নেই ওর। তাই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েই চলছে। রান্নাবান্না বিকেল বিকেলই সেরে নেয়। আগে তো অর্ধেক দিন মৌমিতার বর বাড়িতে খেতই না। এখন অবশ্য লকডাউনের চক্করে বাড়িতে বসেই কাজ করছে। খাবার সময় হলে গিয়ে খাবার সব গরম করে দেবে। ভাবতে ভাবতেই চোখটা লেগে গিয়েছিল মৌমিতার। হাতে ধরা সুতো। হঠাৎ একটা জোরালো কথাবার্তার আওয়াজে তন্দ্রাটা ছুটে গেল মৌমিতার। চোখটা ডলে নিয়ে বুঝতে চেষ্টা করল ব্যাপারটা কি ঘটেছে। নিজের ঘর থেকে বেরিয়েই কানে এলো জ্যোতিষ্কর গলা, দাও দাও আমাকে দেখি। আরে দাও না তাড়াতাড়ি। কি দেবে? কি চাইছে? বুঝতে চেষ্টা করল মৌমিতা। নির্ঘাত মদের আসর বসিয়েছে ওরা। মৌমিতার কেমন গা শিরশির করে উঠল। এইসব রাতে মৌমিতার মারা পড়ে যাওয়ার উপক্রম হয়। থাক, এখন আর নিচে যাবে না। দরকার নেই। খাবার সময় হলেই ওর ডাক পড়বে ঠিক। খাবার গরম করা, বাসন ধোয়া, টেবিল পরিষ্কার করা ইত্যাদির জন্য। মৌমিতা নিজের ঘরে এসে সেলাইয়ের সরঞ্জাম গুটিয়ে রেখে চুপ করে ঘরের আলো নিভিয়ে শুয়ে রইল। খানিক পরে মৌমিতার শাশুড়ির গলা, মৌমিতা। ধরমরিয়ে বিছানায় উঠে বসল মৌমিতা। শাশুড়ির গলার স্বরটা একটু অন্যরকম লাগল না। নিচে এসো বলেই শাশুড়ি চলে গেল। মৌমিতার একটা কেমন খটকা লাগল, কেমন যেন বেসুরো। শাড়িটা ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে নিচে গেল মৌমিতা। শাশুড়ি খাবার গরম করে ফেলেছে। অবাক হলো মৌমিতা, সে কি কোনো ভুলভাল করে ফেলেছে? জ্যোতিষ্ক কেমন যেন ভূতগ্রস্তের মতো তার দিকে তাকিয়ে। কই, সে তো মদ খেয়েছে বলে মনে হলো না। তবে শাশুড়ি মোলায়েম করে ডাকল, এসো বসে পড়ো, নাও খেয়ে নাও। অবাক বিস্ময় মৌমিতা কথা হারিয়েছে। কলের পুতুলের মতোই সংকুচিত হয়ে চেয়ার টেনে বসে পড়ল। বুঝতে পারছে না কিভা এমন হলো। আর ওই বা কি করবে? রুটিটা ছিঁড়ে চিকেন কারিতে ঠেকাতেই জ্যোতিষ্ক গম্ভীর গলায় বলে, আমাদেরকে কিছু বলনি তো তুমি ডিজাইনার শাড়ি বানাও। মৌমিতা হাতের রুটি হাতেই ধরা রইল। বুঝতে পারছে না কি বলবে। ও তো শুধু পুতুলমাসির এনে দেওয়া শাড়িতে ছবির বই দেখে দেখে পেন্সিলে এঁকে নিয়ে তারপর
সূচ সুতোয় সেলাই করেই নকশা তুলত। আর কিছু ডিজাইন তো কখনো করেনি মৌমিতা। আস্তে আস্তে বলল মৌমিতা, তাই শাশুড়ি বলে, ওকেই বলে ডিজাইনার শাড়ি। তোমার হাতে সেলাইয়ের কোন এক শাড়ি, তাতে নাকি সেলাই করে তুমি গোটাটা ভারতের ইতিহাস ফুটিয়েছ। সেটা আমেরিকার একটা এক্সিবিশন থেকে নিলামে উঠেছে। কত ডলার যে দাম উঠবে তার কে জানে। ঠাকুরকে ডাকো এক মনে। মৌমিতা আবারও অবাক হলো, সেই শাড়িটার খবর এরা জানল কি করে। সন্দেহের চোখে তাকালো মৌমিতা। মনে পড়েছে, বিয়ের আগে শাড়িটার কাজ শেষ করে পুতুল মাসির হাতে তুলে দিয়েছিল। নিজের স্কুলের পুরনো ইতিহাস বইয়ের পাতা থেকে দেখে শাড়িটাতে ভারতের স্বাধীনতা আন্দোলনের ছবি এঁকে নিয়ে সুতোয় ফোর তুলে ফুটিয়েছিল। মহাত্মা গান্ধীর চরকা কাটা, নেতাজির আজাদ হিন্দ ফৌজের সামনে দাঁড়িয়ে অভিবাদন গ্রহণ করা, মাতঙ্গিনী হাজরা গুলি খেয়েও জাতীয় পতাকা সোজা করে ধরে রাখা, আরও কত ছবি। যা যা মৌমিতা ওর ক্লাস 9 পার করতে না পারা শিক্ষাজীবনের ইতিহাস বইতে দেখেছিল, তার সবই ফুটিয়েছিল। স্বাধীনতার ইতিহাস। মৌমিতার মনে হয় ওর বাবার নামও জড়িয়ে আছে ভারতের স্বাধীনতার ইতিহাসে। বাবাও তো সৈনিক ছিল। তবে স্বাধীন ভারতের চোখ ভিজেই আসে মৌমিতার। ওই শাড়িটাই ওর শেষ কাজ ছিল। কিন্তু এরা কি করে জানলো এত কথা? মৌমিতার চোখে অপার জিজ্ঞাসা দেখে জ্যোতিষ্ক বলে, সুচরিতার দি এক্সক্লুসিভ ডিজাইনার তোমার ছবি সমেত নিউজ আর্টিকেল আর তোমার হাতের কাজের সব ছবি ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় প্রমোট করছে। খুব শিগগিরই কলকাতাতেও এক্সিবিশন হবে এই লকডাউন উঠলেই। আপাতত সুচরিতা আমেরিকায় বসেই এসব করছে। রীতিমতো ভাইরাল হয়ে গেছে, কয়েক মিলিয়ন ভিউস। জ্যোতিষ্কের চোখে সম্ভ্রম। শাশুড়ি মৌমিতার পাতে আরেকটু চিকেন কারি তুলে দিল। মৌমিতা উচ্ছ্বসিত হতেও ভয় পাচ্ছে, লজ্জা পাচ্ছে, কিছুটা সংকোচ। শাশুড়ি মৌমিতার মাথায় হাত রেখে বলে, তোমার বিছানার চাদরের ফুলতোলা নকশা দেখেই আমার সন্দেহ হয়েছিল। মিলেই গেল। আমার গুণী মেয়ে। সন্ধ্যের পর থেকেই নাকি পরপর খালি ফোনের পরে ফোন আসছে। জ্যোতিষ্ক আর মৌমিতার শাশুড়িকে শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে। মৌমিতা তো ফেসবুক টেসবুক কি জিনিস সেসব জানেই না। ভাবল, সুচরিতাদিকে কাল একবার ফোন করে জানব সত্যি কিনা এসব। রাতে শুতে এসে আজ জ্যোতিষ্ক খুব নরম গলায় বলে, বাবা এখন তো মিলিয়নেয়ার বউ। তবে ব্যঙ্গ নয়, সমীহ করে। সেটা বুঝল মৌমিতা। আলো নিভিয়ে শুতেই জ্যোতিষ্ক জড়িয়ে ধরে কাছে টানে মৌমিতাকে। মৌমিতা আলতোভাবে জ্যোতিষ্কর হাত ছুঁয়ে বলে, আজ ভালো লাগছে না। জ্যোতিষ্ক হাত সরিয়ে নিল। তারপর মৌমিতার কপালে একটা চুম্বন করে নরম গলায় বলে, ওকে, আজ থাক, ঘুমিয়ে পড়ো। মৌমিতা ভাবে, যোগ্যতায় নিজেকে প্রমাণ করতে পারলেই কত সহজে স্বাধীনতা মেলে। আজ সে জীবনে প্রথমবার নিজের শর্তে নিজে চলবার স্বাধীনতা অর্জন করতে পেরেছে। এবারে শুধু ধরে রাখা এই স্বাধীনতার স্বাদ। সমাপ্ত।